আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস, বিএসএম স্টুডেন্ট অফ গভর্নমেন্ট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, ঢাকা। আজকে আমি কথা বলবো ব্রেস্ট ক্যান্সার নিয়ে। আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ব্রেস্ট ক্যান্সার খুবই গুরুত্বপূর্ণ এবং একটা অ্যাওয়ারনেস ডিজিজ। তাহলে চলুন শুরু করা যাক ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা বলা। এট ফার্স্ট আমাদের জানতে হবে ব্রেস্ট ক্যান্সার কি বা স্তন ক্যান্সার কি। স্তনের কিছু কোষ বা সেল যখন অস্বাভাবিকভাবে বেড়ে ওঠে তখন স্তন ক্যান্সার হতে দেখা যায়। আচ্ছা, তখন এই অনিয়মিত ও অতিরিক্ত কোষগুলো বিভাজনের মাধ্যমে টিউমার বা পিণ্ডে পরিণত হয় এবং রক্তনালী, লসিকা অন্যান্য মাধ্যমে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এখন আমাদের যে সেলগুলো আছে, কোষগুলো, এই কোষগুলো তো বিভাজিত হয়। বিভাজিত হবার ফলে একটা কোষে যখন কোনো ক্যান্সার আক্রান্ত হয়, কোষগুলো বিভাজনের মাধ্যমে ক্যান্সার কোষ থেকে এটা পরবর্তী কোষে ছড়িয়ে পড়ে। এভাবে পুরো টিস্যুতে আমাদের ক্যান্সার কোষগুলো ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে যাওয়ার প্রবণতাই ক্যান্সার রোগের বিষয়ে আতঙ্কের কারণ। কেন? কারণ এমতাবস্থায় বিভিন্ন ধরনের আধুনিক চিকিৎসা ব্যবস্থার সাহায্য নিয়েও রোগীকে পুরোপুরি সুস্থ করে তোলা বা দীর্ঘ জীবনকালের নিশ্চয়তা দেওয়া সম্ভব হয়ে ওঠে না। আশার বিষয় হচ্ছে, স্তন ক্যান্সার যদি আমরা আর্লি স্টেজ বা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে পারি, তবে তার সঠিক চিকিৎসার মাধ্যমে প্রায় শতকরা নিরাময় করা যায়। আচ্ছা, এটা তো আমরা বুঝতে পারলাম। এখন কিছু কথা বলি। যেমন আমাদের ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার খুবই গুরুত্বপূর্ণ এবং অ্যাওয়ারনেস একটা ডিজিজ, যে ডিজিজটাতে আমাদের মেয়েরা অনেক বেশি সাফার করে থাকে, অনেক বেশি ভুক্তভোগী হয়ে থাকে এবং তারা তাদের লজ্জার কারণে এটা তাদের ফ্যামিলি মেম্বার বা কোনো ডক্টর তাদের কাছে তাদের প্রবলেম গুলো শেয়ার করতে লজ্জাবোধ করে। যার কারণে কিন্তু এই যে স্তন ক্যান্সারের কারণে ফিমেল মৃত্যু, অর্থাৎ মহিলাদের মৃত্যুর এটা অনেক বড় একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমাদের সচেতনতা, কোনো ডিজিজই কিন্তু ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আমরা যদি সচেতন হতে পারি, তাহলে স্তন ক্যান্সারের মাধ্যমে যে মহিলাদের মৃত্যুর ঝুঁকিটা বেড়ে যাচ্ছে এটা কমিয়ে আনা সম্ভব। একটু ডিটেলসে আমরা দেখবো যে আসলে স্তন ক্যান্সারটা কিভাবে স্প্রিড করে, কিভাবে ছড়ায়। ওকে, আমরা এটা একটা ব্রেস্ট দেখতে পাচ্ছি, এটাকে মেডিকেল ভাষায় ম্যামারি গ্ল্যান্ড বলা হয়। তাহলে দেখুন, একটা ব্রেস্টের কি কি স্ট্রাকচার থাকে এটা কিন্তু আমরা অ্যানাটমির মাধ্যমে জানতে পারি, যে একটা ব্রেস্ট বা ম্যামারি গ্ল্যান্ড কি কি স্ট্রাকচার থাকে। এটা একটা লোবিউল থাকে, অনেকগুলো লোবিউল মিলে একটা লোব হয়েছে। এই ছোট ছোট অংশগুলো হচ্ছে প্রতিটা এক একটা লোবিউল, সবগুলো লোবিউল মিলে একটা লোব। এবং এখানে একটা ফ্যাট দেখা যাচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে নিপল, এবং তার আশেপাশে যে অংশটা, যে এরিয়াটা, এটাকে বলা হয় অ্যারিওলা। এবং এখানে কি আছে, ডাক্ট দেখা যাচ্ছে। এই ডাক্টের মাধ্যমে কিন্তু মিল্কটা সিক্রেশন হয়, মিল্কটা তৈরি হয়ে এই ডাক্টে জমা থাকে এবং সেটা পরবর্তীতে স্টিমুলেশন বা কোন একটা ইম্পালসের কারণে সেটা এখান থেকে সিক্রেটেড হয়। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের নর্মাল একটা অ্যানাটমি। এখন এই যে আমাদের একটা মেমারি গ্ল্যান্ড বা ব্রেস্টের আমরা অ্যানাটমিটা দেখলাম, এরপরে আমরা দেখব যে এখান থেকে কিভাবে লিম্ফের মাধ্যমে, লিম্ফ বা লিম্ফেটিক্স এর মাধ্যমে ব্রেস্ট ক্যান্সারে ক্যান্সারটা মানে ব্রেস্টে ক্যান্সারটা স্প্রেড করে। আচ্ছা, এটা আরেকটা ফিগার। এখানেও কিছু স্ট্রাকচারকে লেবেলিং করা হয়েছে, যেটা আমি একটু আগেই দেখিয়েছি। আচ্ছা, এখানে একটু দেখি বিষয়টা। একটা ব্রেস্টের পজিশনটা যদি আমরা চিন্তা করি, দ্য রাফলি সার্কুলার বডি অফ দ্য ফিমেল ব্রেস্ট রেস্ট অন দ্য বেড দ্যাট এক্সটেন্ড, অর্থাৎ অবশ্যই এটা আমাদের একটা
থোরাসিক ক্যাভিটির মধ্যে অবস্থিত। আচ্ছা, এখানে তার আশেপাশে অনেকগুলো মাসেল থাকে, অনেকগুলো ফ্যাট থাকে। এই মাসেল এবং ফ্যাটে একটা লেয়ারে বা এর একটা টিস্যুতে যখন ক্যান্সার কোষ আক্রান্ত হয়, এই একটা টিস্যু বা একটা সেল থেকে এটা সবগুলো সেল, সবগুলো টিস্যুতে কিন্তু এই ক্যান্সার কোষটা ছড়িয়ে পড়ে। আচ্ছা, এখানে ব্রেস্টের লিম্ফেটিক্স দেখানো হয়েছে। এখন ব্রেস্টের লিম্ফেটিক্স গুলো কি করে? লিম্ফেটিক্সটা জিনিসটা আসলে কি একটু বলে নিই। লিম্ফেটিক্সটা হচ্ছে লিম্ফ লিম্ফ যদি আমরা চিন্তা করি, লিম্ফটা হচ্ছে একটা ফ্লুইড যার মধ্যে লিম্ফোসাইট থাকে। এখন লিম্ফোসাইটটা আসলে কি? লিম্ফোসাইট হচ্ছে এক ধরনের শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি, যেটা আমাদের বডিতে কোনো মাইক্রো অর্গানিজম অথবা কোনো ফরেন পার্টিকেল অথবা কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া, কোনো জীবাণু যদি আমাদের বডিতে প্রবেশ করে, তাহলে এই ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা গুলো সেগুলোকে ডিস্ট্রয় বা ধ্বংস করার চেষ্টা করে। এই যে ডাব্লিউবিসি বা লিম্ফোসাইট আমাদের ভাইরাস, ব্যাকটেরিয়া বা বাইরের কোনো রোগ জীবাণুকে ধ্বংস করার চেষ্টা করে, সেটার নাম হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফের মধ্যে লিম্ফোসাইটটা থাকে। লিম্ফোসাইটটা যখন লিম্ফের মধ্যে থাকবে, তখন আমাদের যেখানে যেখানে সেই লিম্ফটা সাপ্লাই দিবে, সেইখানে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া আসলে সেই ভাইরাস, ব্যাকটেরিয়া বা জীবাণুকে ধ্বংস করে এই লিম্ফোসাইট। তাহলে এই ব্রেস্টের এখানে যে লিম্ফেটিক্স গুলো আছে, এখানে যে লিম্ফ গুলো আছে, সেই লিম্ফ গুলোর কাজটা কি হবে? এই লিম্ফটার কাজ হবে এই ব্রেস্টে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া, কোনো ইনফেকশন অথবা বাইরের কোনো রোগ জীবাণু যদি ব্রেস্টের মধ্যে কোনোভাবে প্রবেশ করে, তাহলে এখানকার যে লিম্ফ আছে বা লিম্ফোসাইট গুলো আছে, সেই লিম্ফ বা লিম্ফোসাইট গুলো কি করবে? সেই ভাইরাস, ব্যাকটেরিয়া গুলোকে ধ্বংস করবে। কিন্তু কোনো কারণে যদি সেই লিম্ফেই কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া তাকে অ্যাটাক করে ফেলে, তাহলে এই লিম্ফ থেকে অন্য একটা লিম্ফে সেই ভাইরাস জনিত লিম্ফটা স্প্রিড করে, ছড়িয়ে পড়ে সেই ভালো যে বা সুস্থ যে লিম্ফয়েড টিস্যুটা ছিল তাকে আক্রান্ত করে ফেলবে। তাহলে বাইরে থেকে একটা ভাইরাস আসলো অথবা বাইরে থেকে একটা জীবাণু আসলো একটা সুস্থ লিম্ফের মধ্যে, সেই সুস্থ লিম্ফটা আরেকটা লিম্ফটাকে অসুস্থ করে তুলবে। এইভাবে ব্রেস্টের কোনো একটা সেল অথবা কোনো একটা টিস্যুতে যখন বাইরে থেকে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া আক্রান্ত আক্রান্ত করবে, অ্যাটাক করবে তাকে, তখন কি হবে? এই ভাইরাস, ব্যাকটেরিয়া গুলো পরবর্তীতে অন্য যে সুস্থ লিম্ফেটিক্স গুলো আছে সেগুলোকেও অসুস্থ করে তুলবে। আচ্ছা, এখানে কিছু কথা বলা হয়েছে। ইট ইজ এ কমন সার্জিক্যাল কন্ডিশন। 60% অফ কার্সিনোমা অফ ব্রেস্ট, অর্থাৎ আমাদের কার্সিনোমা মানে হলো ক্যান্সার এবং ব্রেস্ট মানে হলো স্তন। তাহলে ব্রেস্টের যে ক্যান্সার 60% সংঘটিত হয় কেন? ইন দ্য আপার ল্যাটারাল কোয়াড্রেন্ট। এই ব্রেস্টটাকে যদি আমরা ভাগ করি, এইভাবে ট্রান্সভার্স যদি ভাগ করি, এই দিকে থাকে আপার মিডিয়াল, এই পোর্শনটাকে বলা হয় আপার ল্যাটারাল, এটাকে বলা হয় লোয়ার মিডিয়াল, এটাকে বলা হয় লোয়ার ল্যাটারাল। আচ্ছা, সব থেকে বেশি কার্সিনোমাটা কোথায় হতে দেখা যায়? সব থেকে বেশি কার্সিনোমাটা হতে দেখা যায় আপার ল্যাটারালে। ঠিক আছে, আপার ল্যাটারাল এই পোর্শনটাতে সব থেকে বেশি কার্সিনোমাটা হয়। ওকে, এখন 70% অফ লিম্ফ ফ্রম দ্য ব্রেস্ট ড্রেনড ইন্টু দ্য অ্যাক্সিলারি লিম্ফ নোড। আমাদের ব্রেস্টের 75% লিম্ফ গুলো কোথায় জমা হয় অথবা কোথায় সেগুলো নিয়ে যায়? অ্যাক্সিলারি লিম্ফ নোডে। ইন কেস অফ কার্সিনোমা অফ অন ব্রেস্ট, একটা ব্রেস্টে যদি কার্সিনোমাটা হয়, and the other breast and the opposite axillary lymph nodes are affected because of the anastomosing lymphatic between both breasts. In patient localized cancer breast, a simple mastectomy followed by radiotherapy to the axillary lymph node is the treatment of choice. অর্থাৎ এখানে এটাই বোঝানো হয়েছে যে একটা ব্রেস্টে যদি কার্সিনোমা অথবা একটা ব্রেস্টে যদি ক্যান্সার হয়, তাহলে কেন সেটা আরেকটা ব্রেস্টেও ছড়িয়ে যেতে পারে? কারণ একটা ব্রেস্টের সাথে যে লিম্ফেটিক্স গুলো আছে,
এটা হচ্ছে লিমফেটিক্স, এটা হলো ব্রেস্ট। এই ব্রেস্টের সাথে যে লিমফেটিক্স গুলো আছে, আরেকটা ব্রেস্টের সাথে এই লিমফেটিক্স গুলোর সাথে কানেকশন আছে। এই দুই ব্রেস্টের লিমফেটিক্স গুলোর মধ্যে কানেকশন থাকার কারণে একটা ব্রেস্টে যখন ক্যান্সার আক্রান্ত করবে, একটা ব্রেস্টের সেলকে যখন ক্যান্সার আক্রান্ত করবে, তখন সেই লিমফেটিক্স গুলো সুস্থ একটা ব্রেস্টের লিমফেটিক্স গুলোকেও আক্রান্ত করে ফেলবে। তখন ক্যান্সারটা এই ব্রেস্ট থেকে সুস্থ ব্রেস্টে ট্রান্সমিট হয়ে যাবে। ওকে। আচ্ছা, ব্রেস্ট ক্যান্সারের কিছু আর্লি সাইন আছে। কিভাবে আমরা বুঝতে পারবো যে একজন ফিমেল আর ব্রেস্ট ক্যান্সার হবার পসিবিলিটিটা বেড়ে গেছে বা ব্রেস্ট ক্যান্সার হওয়া শুরু করেছে? অবশ্যই যদি সেটা আর্লি স্টেট বা প্রাথমিক পর্যায়ে প্রপারলি ডায়াগনোসিস করা যায়, তাহলে ব্রেস্ট ক্যান্সারকে কিন্তু নির্মূল করা সম্ভব, অর্থাৎ ব্রেস্ট ক্যান্সারকে ওভারকাম করা সম্ভব। কিন্তু এটা যদি লেট স্টেজ হয়ে যায়, তখন কিন্তু সেই ফিমেলটার মৃত্যু পসিবিলিটিটা বেড়ে যায়। ঠিক আছে, কিন্তু সেটা যদি আর্লি স্টেটে ডায়াগনোসিস করা হয়, ট্রিটমেন্ট করা হয়, তাহলে মৃত্যুর সম্ভাবনা অনেক কম থাকে। আচ্ছা, আর্লি সাইন অফ ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সারে কিছু আর্লি সাইন আছে, যেমন নিউ লাম্প। এখানে এই যে এই অংশটাকে বলা হচ্ছে নিউ লাম্প, এখানে একটু ফুলে যাওয়ার মতো অংশ দেখা যাচ্ছে। এবং 2 নম্বর পয়েন্টে যেটা দেখানো হয়েছে, নিপল চেঞ্জ। নিপলের যে কালারটা নর্মালি ছিল, সেই নিপলের কালারটা চেঞ্জ হয়ে যাবে। স্কিন চেঞ্জ, ব্রেস্টের যে স্কিন আছে, এই স্কিনটা দেখা যাবে যে চেঞ্জ হয়ে যাচ্ছে, কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে, অথবা এখানে কোনো ক্ষত দেখা দিতে পারে। শেপ চেঞ্জ, ব্রেস্টের যে শেপটা ছিল সেটা চেঞ্জ হতে পারে। নিপল ডিসচার্জ, এই নিপল থেকে কোনো ধরনের ওয়াটারি সিক্রেশন হতে পারে। এই সাইন এবং সিমটম গুলো যখন একটা ব্রেস্টে দেখা যাবে, তখন বুঝতে হবে যে এটা ব্রেস্ট ক্যান্সারের আর্লি সাইন। আচ্ছা, ব্রেস্ট ক্যান্সারের কিছু টাইপস আছে। আমরা যখন ফার্স্টেই ব্রেস্টের অ্যানাটমিটা দেখলাম, সেখানে দেখেছিলাম কিছু লোব আছে, কিছু লোবিউল আছে, কিছু ডাক্ট আছে। এখন ব্রেস্ট ক্যান্সারটা যদি অ্যাটাক করে ডাক্টে, তখন সেটাকে বলা হয় ডাক্টাল ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সারটা যদি অ্যাটাক করে লোবিউলে, তখন সেটাকে বলা হয় লোবিউলার ব্রেস্ট ক্যান্সার। এখন ব্রেস্ট ক্যান্সারের সাথে যদি টিউমারও হয়, তখন সেটাকে বলা হয় মিক্সড টিউমার ব্রেস্ট ক্যান্সার। এবং ইনফ্লামেটরি ব্রেস্ট ক্যান্সার কখন বলা হবে? যখন ব্রেস্ট ক্যান্সার হয়ে কোনো ক্ষত প্রদাহ হয়ে যাবে, সেই জায়গাটা গরম হয়ে যাবে, সেই জায়গাটা লাল হয়ে যাবে এবং ফুলে যাবে। ইনফ্লামেশন বা প্রদাহ এর মেইন 3টা সাইন আছে, যেটা আমরা জানি। একটা হচ্ছে সেই জায়গাটা রেড, অর্থাৎ লাল হয়ে যাবে, সেই জায়গাটা গরম হয়ে যাবে, হট হয়ে যাবে, ফুলে যাবে এবং সয়েলিং হয়ে যাবে। মিউসিনাস ব্রেস্ট ক্যান্সার। আচ্ছা, এই যে আমাদের যে কয়েকটা টাইপস দেখা যাচ্ছে, এটা হচ্ছে ডাক্টাল ব্রেস্ট ক্যান্সার, তার মানে এটা ডাক্টে হয়েছে। এখানে লোবিউলার ব্রেস্ট ক্যান্সার, লোবিউলে হয়েছে। মিক্সড টিউমার ব্রেস্ট ক্যান্সার, তার মানে ব্রেস্ট ক্যান্সারের সাথে সাথে এই ব্রেস্ট টিউমারও হয়েছে। ইনফ্লামেটরি ব্রেস্ট ক্যান্সার, জায়গাটা লাল হয়ে গেছে, ফুলে গেছে, এটাকে বলা হচ্ছে ইনফ্লামেটরি ব্রেস্ট ক্যান্সার। মিউসিনাস ব্রেস্ট ক্যান্সার, তার মানে এর সাথে কি মিউকাস সিক্রেট হচ্ছে। এই যে টাইপস, এটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের বিভিন্ন টাইপস। ব্রেস্ট ক্যান্সার ডাক্টে হয়েছে, নাকি ব্রেস্ট ক্যান্সার লোবিউলে হয়েছে, নাকি সেটা মিক্সড টিউমার ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সারের কিন্তু এক একটা এক এক টাইপের। ডাক্টাল ব্রেস্ট ক্যান্সারের সাইন সিমটম একরকম হবে, লোবিউলার ব্রেস্ট ক্যান্সারের সাইন সিমটম একরকম হবে, মিক্সড টিউমার ব্রেস্ট ক্যান্সারের সাইন সিমটম আরেক রকম হবে। তাহলে আমাদের অ্যানাটমির মাধ্যমে কিন্তু আমরা জানলাম যে একটা ব্রেস্ট বা ম্যামারি গ্ল্যান্ডের স্ট্রাকচারটা কেমন হয়, এবং তার যে বিভিন্ন স্ট্রাকচার গুলো থাকে, ডাক্ট একটা স্ট্রাকচার, লোবিউল একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচার গুলোতে যখন ক্যান্সার কোষ তাকে অ্যাটাক করে, তখন তার কোথায় অ্যাটাক করেছে, লোবিউলে অ্যাটাক করেছে নাকি ডাক্টে অ্যাটাক করেছে, এটির উপরে ভিত্তি করে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের টাইপটা বিভিন্ন হয়।
লোবিও হলে অ্যাটাক করলে সেটা লোবিউলার, ডাক্ট অ্যাটাক করলে সেটা ডাক্টাল ব্রেস্ট ক্যান্সার। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কিন্তু ব্রেস্ট ক্যান্সারের সাইন এবং সিমটমটা দেখতে পেলাম। এখন একজন সচেতন ব্যক্তি অবশ্যই ব্রেস্ট ক্যান্সারের যদি সে পেশেন্ট হয়ে থাকে, তাহলে অবশ্যই তাকে আর্লি স্টেটেই ডক্টরের সাথে কথা বলতে হবে, পরামর্শ করতে হবে। এবং ব্রেস্ট ক্যান্সার হ্যান্ডেলিং কোনো ডক্টর যদি হয়, তাহলে অবশ্যই তাকে প্রপারলি ডায়াগনোসিস করতে হবে যে তার ব্রেস্ট ক্যান্সারটা কোথায় হয়েছে, ডাক্টে হয়েছে, নাকি লোবিউলে হয়েছে, নাকি মিক্সড টিউমার ব্রেস্ট ক্যান্সার হয়েছে, নাকি ইনফ্লামেটরি ব্রেস্ট ক্যান্সার হয়েছে, কোন ধরনের ব্রেস্ট ক্যান্সার হয়েছে সেটা প্রপারলি তাকে ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করতে হবে। এবং অবশ্যই সেটা আর্লি স্টেটে, কারণ আর্লি স্টেটে ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্টের সব থেকে ভালো স্টেট। সো এই স্টেটে যদি কোনো একজন সচেতন ব্যক্তি ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট করায় বা ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট করে, তাহলে সর্বোচ্চ সাফল্য পাওয়া সম্ভব। Thank you so much. This is all about discussion of breast cancer. Thanks again.